আসসালামু আলাইকুম। তাহলে ভাইয়া এখন হচ্ছে আমরা আমাদের 5.7টা পড়বো। এটা কি? এটা হচ্ছে আমাদের খাদ্যদ্রব্য সংরক্ষণে আমরা যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করি ওসব নিয়ে। তাহলে এখন জিনিসটা কি? আচ্ছা, আমরা তো এটা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সবখানে দেখতেছি কি খাবার যখন আমরা সংরক্ষণ করতেছি, যেটা একদম বেসিক একটা উদাহরণ সেটা হচ্ছে আমরা জমির মধ্যে কীটনাশক দিচ্ছি, তাই না? আমি তোমাকে সার সম্পর্কে কিন্তু আগেই বলে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, সার কিন্তু এক জিনিস, কীটনাশক আরেকটা জিনিস। যেমন জমিতে যাতে তোমার ধরো বেগুনের মধ্যে অনেক পোকামাকড় হচ্ছে, কিংবা ধরো আম হচ্ছে যখন আমরা খাচ্ছি তার আগে দেখা যাচ্ছে আমের মধ্যে কি দেখা যাচ্ছে, পোকা দেখা যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো যাতে না হয় এই জন্য দেখো না স্প্রে করে, ওইটাই বেসিক্যালি কীটনাশক, যেটা হচ্ছে পরিমিত পরিমাণে ইউজ করা লাগে, ঠিক আছে? কীটনাশক তো এমন না যে আমরা কৃষকরা মানা করছি ব্যাস কৃষককে ইউজ করা মানা করে দিছে। যদি ইউজ করা বন্ধ করে দেয় তাহলে তো আমার প্রোডাকশন অনেক কম হবে। সো এটাও করা যাচ্ছে না। আবার এই কীটনাশকটা আমাদের শরীরের জন্য অপকারী। সো জিনিসটা পরিমিতভাবে ইউজ করা লাগবে। জাস্ট একটা উদাহরণ দিলাম রাসায়নিক পদার্থগুলো কি। আচ্ছা, তাহলে এখন জাস্ট এটা না, দেখবা খারাপভাবে একটা জিনিস তোমাকে যদি বুঝাই সেটা হচ্ছে ফরমালিন, তাই না? আমাদের আম জাম যাই কিছু আছে দেখা যাচ্ছে তোমার 30 দিন 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, তাও কি হচ্ছে না, পচতেছে না। সো যেহেতু পচে যাচ্ছে না তার মানে কি এখানে ফরমালিন দেয়, এবং ফরমালিন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ, ঠিক আছে? এখন বেসিক্যালি আমরা এগুলো নিয়ে পড়াশোনা করবো, আসি, ঠিক আছে? এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এটা জাস্ট মাথায় রাখবা এমসিকিউর জন্য। আমি আগে থেকে ভাই সবকিছু বলে দিচ্ছি, ঠিক আছে? এমসিকিউ আর ক্ষয়ের জন্য মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে খাদ্য সংরক্ষণ। তাহলে তোমার আগে জানা লাগবে খাদ্য সংরক্ষণ জিনিসটা কি, এই জিনিসটা জানা লাগবে। খাদ্য সংরক্ষণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা খাদ্যের পচন রোধ করে, যার ফলে খাদ্যের গুণাগুণ, গ্রহণযোগ্যতা এবং খাদ্যমান অটুট থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণ, ঠিক আছে? আচ্ছা, তারপর খাদ্য সংরক্ষণের মাধ্যমে সাধারণত পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ এবং খাদ্যের চর্বি জাতীয় অংশের জারণ বন্ধ করা হয়। এটা যখন ভাই তোমরা ইন্টারভিউ দিবা না, তখন কিন্তু তুমি জীববিজ্ঞানে পড়বা না, এটা তুমি পড়বা কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির মানে প্রথম পত্রের লাস্ট চ্যাপ্টারে তুমি এটাতে পড়বা। কি পড়বা? কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়, অথবা এটা একটা নাম আছে কৌটাজাতকরণ, তাই না ভাই? দেখো না, আচারকে কৌটাজাতকরণ করে অনেক দিন সংরক্ষণ করে, কিংবা আমাদের মা কিংবা আমাদের চাচিরা কি করতো, এই আচারের মধ্যে চিনি দিয়ে, চিনির সিরাপ দিয়ে অনেক দিন সংরক্ষণ করতো, কিংবা রোদে শুকিয়ে অনেক দিন সংরক্ষণ করতো। প্রত্যেকটা কিন্তু এক একটা সংরক্ষণের প্রসেস। যেমন রোদে শুকিয়ে আমরা যে আচারটা সংরক্ষণ করি, এটার ইংলিশ যে নাম সেটা হচ্ছে হার্ডেনিং, ঠিক আছে? হার্ডেনিং, অথবা এটার আরেকটা পুরো নাম হচ্ছে কেস হার্ডেনিং। কেস মানে হচ্ছে আবরণ, ওই যে তোমার মানে চামড়ার যে বাইরের লেয়ারটা এটা শক্ত হয়ে যায় না, সো তাকে বলে কেস হার্ডেনিং, ঠিক আছে? যার কারণে পানিটা শুকিয়ে যায়। পানি যদি শুকিয়ে যায়, একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে পানি থাকে, এবং ওই পানিটাই হচ্ছে স্পেসিফিক কারণ ব্যাকটেরিয়া বা ছত্রাক এগুলো সংক্রমণের জন্য, ঠিক আছে? এগুলোর আক্রমণের জন্য। যদি পানিটা একদম চলে যায় তাহলে কিন্তু আর ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে খাদ্যের চর্বি জাতীয় অংশের জারণ বন্ধ করা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু, এবং এটা টাফ, ঠিক আছে? চর্বি জাতীয় যেসব খাদ্য আছে তারা যেই মাত্র অক্সিজেনের উপস্থিতিতে থাকে, অক্সিজেন, আমার কথা শুনো, চর্বি জাতীয় খাদ্যগুলো অক্সিজেনের উপস্থিতি থাকলে একটা নির্দিষ্ট সময় পরে তার মধ্যে পচন ধরে, ঠিক আছে? পচন মানে হচ্ছে জারণ প্রক্রিয়া। চর্বিদের মধ্যে জারণ প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয় জানো? জাইমান অক্সিজেন। এটা সম্পর্কে হয়তো বা অনেকে কিছুদিন পরে শুনবা, ঠিক আছে? প্যারা নাই, কিছুদিন পরে শুনবা। এটাকে এরকম করে লেখা হয়। এই জাইমান অক্সিজেন উৎপন্ন হওয়া মানে কি, খাবারটা আমার কি হবে, তোমার জারণ প্রক্রিয়া হয়ে পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? এখন তাইলে আমার কি করতে হবে, জারণটাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? এবং এই সবগুলোকে আমরা কি বলতেছি, খাদ্য সংরক্ষণ প্রসেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসি। আচ্ছা, এই যে দেখো ভাই এখানে খুব সুন্দর করে বলা আছে, দেখো মাছের শুটকিকরণ, এই যে কেস হার্ডেনিং, ঠিক আছে? আমি তো তোমাকে আচার দিয়ে বুঝাইছি, কিংবা যেগুলো আমাদের মা চাচিরা হচ্ছে যেগুলো ওই ছাদের মধ্যে শুকায় করে ওইটা বুঝাইছি। এক্সাক্ট সেম ওয়েতে কিন্তু শুটকি তৈরি করা হয়, ঠিক আছে? তারপর ধরো লোনা ইলিশ। লোনা ইলিশটা কিভাবে করে জানো? তোমার হচ্ছে মানে ইলিশকে দেখবা হচ্ছে কি করে, তোমার হচ্ছে লবণের একটা তোমার দ্রবণের মধ্যে নির্দিষ্ট পরিমাণ লবণের দ্রবণ হওয়া লাগে, তার মধ্যে ইলিশগুলো সংরক্ষণ করে রাখা যায়, ঠিক আছে? অনেক দিন টিকে থাকে, ঠিক আছে? আচ্ছা, আচারকে চিনি সিরাপের মধ্যে সংরক্ষণ করা যায়, অথবা বরফ দিয়ে শীতলীকরণ করে ফেলা যায়, ঠিক আছে? আচ্ছা, শীতলীকরণ প্রসেসটা কি হয় জানো? যখন হচ্ছে তোমার পানিগুলো শীতল হয়ে যায়, মাথায় রাখবা জাস্ট পানিটাকে রিমুভ করা লাগবে। তাহলে পানি যদি বরফ হয়ে যায় তাহলে কিন্তু আর ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো আক্রমণ করতে পারবে না, ঠিক আছে? তাদের যে ব্যাকটেরিয়া বা ছত্রাকের যে আবরণটা আছে না, তাদের যে কোষ ঝিল্লিটা আছে না, ওইটা নষ্ট হয়ে যায় যখন তাদেরকে শীতলীকরণ করে ফেলা হয়, তারা মারা যায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এগুলো সবকিছু হচ্ছে আমাদের প্রচলিত উপায়। আচ্ছা, এইটা অলরেডি তোমাকে বলে ফেলছিলাম না ভাইয়া,
ক্যানিং বা কৌটাজাতকরণ এটা কিন্তু খুবই একটা কি তোমার খুবই একটা উন্নত একটা প্রসিডিওর, এবং বর্তমান বিশ্বে কিন্তু এটা সবচেয়ে বেশি করা হয়। ঠিক আছে, বাইরের দেশে দেখবা সব খাবারই বেসিক্যালি ওদের দেখবা যেগুলো একটু তোমার যেগুলো মটরশুঁটি, ঠিক আছে, এগুলো সবগুলো ক্যানিং এর মধ্যে পাওয়া যায় ওদের সেখানে, বুঝছো? আচ্ছা, আর আমাদের দেশে তো যথেষ্ট অ্যাভেলেবেল আছে, দ্যাটস ওয়াই আমাদের ক্যানিং করার এত বেশিও প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে এইগুলো পড়বা সাধারণত সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ আর কি, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, ক্যালসিয়াম অ্যাপারনেট, সালফার ডাইঅক্সাইড, সালফার বাইসালফেট। মাথায় রাখবে ভাইয়া, এই যে তোমার এই যে সালফারের যে জিনিসগুলা, এগুলো হচ্ছে তোমার মাংসজাত পদার্থ। কি পদার্থ? মাংসজাত। ঠিক আছে, মাংসজাত পদার্থকে সংরক্ষণ করতে সালফার ডাইঅক্সাইডগুলো ইউজ করা হয়। ঠিক আছে, আর সোডিয়াম বেনজয়েড হচ্ছে যত রকম আমার কি আছে মিষ্টি, আচার, ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে মানে মিষ্টি, তারপর হচ্ছে লজেন্স, ঠিক আছে, সবগুলোর মধ্যে সোডিয়াম বেনজয়েড দেওয়া হয়। তারপর হচ্ছে সরবেট আছে, পটাশিয়াম সরবেট, তারপর ক্যালসিয়াম, ঠিক আছে, খাদ্যদ্রব্য সংরক্ষণে অনুমোদিতভাবে ব্যবহার করা হয়। এগুলো কিন্তু অনুমোদিত আছে। কিভাবে অনুমোদিত আছে? প্রত্যেকটা একটা নির্দিষ্ট লিমিট আছে। যেমন এই যে সোডিয়াম বেনজয়েড, এটা ধরো এভারেজ, এটা হচ্ছে একদম লাস্ট যেটা তুমি হাইয়েস্ট ইউজ করতে পারবে সেটা হচ্ছে 0.03 ppm সম্ভবত। ঠিক আছে, ppm মানে তো আমরা জানি পার্টস পার মিলিয়ন, মানে বুঝতে পারছো অনেক কম পরিমাণে। ঠিক আছে, মানে কাইন্ড অফ আমি যদি বলি তোমার 10⁻⁻6 গ্রাম, বুঝতে পারতেছো ভাইয়া কত কম? বুঝতে পারতেছো? ওই যে মাইক্রো যেটা বলি না, মাইক্রো, ওইটাই হচ্ছে ppm। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি আমরা। আচ্ছা, মানে অনেক কম পরিমাণে ইউজ করার আগে, যখনই ভাইয়া তোমাকে যেটুক লিমিটেড তার থেকে যখন বেশি ইউজ করো, তখন এটা আমাদের শরীরের জন্য অ্যাডভার্স ইফেক্ট নিয়ে আসে, অর্থাৎ খারাপ প্রভাব ফেলে। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা পড়বো খাদ্যে ভেজাল এবং রঞ্জক। আমরা জানি খাবারের মধ্যে যে কৃত্রিম রঞ্জকগুলো ইউজ করে সেগুলোর কিন্তু একটা কি অনুমোদিত লিমিট আছে, তার থেকে যখনই আমরা বেশি ইউজ করি তখনই আমার কি হয়, খাবারের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো বর্তমান বাজারে অনৈতিকভাবে বিভিন্ন ধরনের ক্ষতিকর এবং অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ভেজাল এবং রঞ্জক পদার্থ ইউজ করা হয়। এটা ভাই সবচেয়ে মজার একটা উদাহরণ কি জানো? আমরা রমজানের সময় ওই যে বেগুনি খাই না, দেখবা ভাইয়া আমাদের আম্মুরা যখন বাসায় বেগুনি রাঁধে এবং তুমি যখন বাজার থেকে তুমি বেগুনি কিনতেছো, তখন দেখবে দুইটার কালারের মধ্যে একটা বিশাল ডিফারেন্স থাকে। বাজারটা দেখবে একদম লাল টুকটুকে কালার থাকে, বিকজ ওখানে তোমার কি করে কৃত্রিম রং মেশায়, যেটা হচ্ছে তোমার কি অনুমোদিত না। ঠিক আছে, সো এটা তোমার আশা করি বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি। এবং এই জিনিসটা সর্বপ্রথম রোমানেই করা হয়েছিল। দেখো রোমানদের মতো আমরাও একদিন বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবো। একসময় রোমবাসী যে পানীয় আধার ব্যবহার করত তা সীসার তৈরি ছিল, যার ফলে পানকারী কোনো না কোনোভাবে সীসায় বিষাক্ততার শিকার হচ্ছিল। ঠিক আছে, এবং পরবর্তীতে তারা বিকলাঙ্গ প্রজন্মের জন্ম দিয়েছে। এটা উদাহরণ হিসেবে মাথায় রাখবা, কারণ আমি কি বলছি বারবার বলতেছি, সৃজনশীলের জন্য তোমার বাড়তি ইনফরমেশন মাথায় রাখা লাগবে। যত বেশি ভাইয়া বাড়তি ইনফরমেশন মাথায় রাখবা, তত বেশি আমার কি করব, তত বেশি আমি বেশি লিখতে পারবো। মানে আমি ইনফরমেটিভ জিনিস যত মাথায় রাখবো তত পরীক্ষায় বেশি লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের এগুলো তো আমরা জানি। বাণিজ্যিক রং বেশি কোথায় ইউজ করা হয়? আইসক্রিমে। এই যে দেখো তোমরা কম দামি যেসব আইসক্রিম খাও না, 5 টাকা 10 টাকা 20 টাকার আইসক্রিম খাও না, ওগুলো কিন্তু বেসিক্যালি তোমার যে কৃত্রিম রঙগুলো লাল কালার, সবুজ কালার, নীল কালার দেখো না, সবগুলো কিন্তু কৃত্রিম রং মেশানো, যেটা হচ্ছে অনুমোদিত না। ঠিক আছে, ওরা হচ্ছে নর্মাল একটা অনুমোদিত লেভেল আছে, বাট ওরা তার থেকে বেশি ইউজ করে। ঠিক আছে, যার কারণে এটা অবশ্যই আমার শরীরের জন্য কি অনেক বেশি ক্ষতিকারক। বিশেষ করে এটা হচ্ছে আমাদের ক্যান্সারের উপাদান হিসেবে কাজ করে। কিসের? ক্যান্সারের উপাদান হিসেবে কাজ করে। ঠিক আছে, আর হচ্ছে লিভার ড্যামেজ করে। কি করে? লিভার ড্যামেজ করে। এখানে দেয়ার থাকার কথা। এই যে দেখো এই বিষাক্ত যৌগ নানা রকম জটিল রোগের উপসর্গের কারণ সহ অনেক ক্ষেত্রে ক্যান্সার জাতীয় রোগের সৃষ্টি করে। ঠিক আছে, আরেকটা কি দিছে দেখো আমাদের যকৃতের কি দিছে এখানে, এই যে দেখো যকৃতের কার্যকারিতা নষ্ট করে দেয়। ঠিক আছে, এগুলো মাথায় রাখবা। ক্যান্সার, যকৃৎ এগুলাকে তারা ড্যামেজ করে। ঠিক আছে ভাইয়া, কেন যকৃৎকে ড্যামেজ করতেছে? বিকজ আমরা যাই কিছু খাচ্ছি না কেন, সাপোজ আমি একটা খাবার খাচ্ছি, খাবারের মধ্যে যদি রঞ্জক থাকে, ওটা কই চলে যাচ্ছে? আমাদের পরিপাক হওয়ার পরে জিনিসটা কই চলে যায় জানো? জিনিসটা হচ্ছে আমাদের যকৃৎ হয়ে, মানে জিনিসটা যদি আমাদের স্টোরের কিছু একটা বিষয় আছে যেটা হচ্ছে আমার নর্মালি পরিপাক হচ্ছে না, তখন সেটা যকৃৎ হয়ে মেটাবলিজম হতে যায়। ঠিক আছে, যখনই সেটা যকৃৎ হয়ে যায় তখনই যকৃৎ তাকে মেটাবলাইজ করতে পারে না, কিংবা যকৃৎ মেটাবলাইজ করলেও তার নিজের ক্ষতি হয়। ঠিক আছে, এবং আলটিমেটলি যকৃৎ ড্যামেজ হয়। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে লং টার্ম একটা জিনিস, মানে অনেক দিন খাইতে খাইতে লাস্টে তুমি একটা বয়স পরে গিয়ে জিনিসটা খারাপ প্রভাব বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা আসি। তারপর দেখো তাহলে এই চারটা হচ্ছে তোমরা মোটামুটি একটু মুখস্থ করবা চারটা, কারণ এটা একদম ইজি একটা জিনিস, বাট এটা মুখস্থ করা লাগবে। ফার্স্ট আসি অ্যান্টিবায়োটিক। আমরা জানি বর্তমানে তোমার মাছ কিংবা মুরগি দেখবা এত বেশি পরিমাণে হওয়ার কারণ কি জানো? কারণ তাদের শরীরের মধ্যে কোনো একটা রোগ বাসা বাঁধলেই, যেখানে একটা রোগের নাম আছে রানীক্ষেত মনে হয়, রানীক্ষেত রোগী,
ওইটা হলে পুরা তোমার মুরগির যে পুরো ফার্ম আছে না, পুরো ফার্ম একসাথে সবাই মরে যায়। কিন্তু এটার কিন্তু অ্যান্টিবায়োটিক আছে, ওই অ্যান্টিবায়োটিকটা এখন বর্তমানে কি হয়, আগে আগে সবাইকে খাওয়াই দেয়, যার কারণে রোগটা হয় না। সো আলটিমেটলি প্রোডাকশন অনেক বেড়ে গেছে। সো কিন্তু হয়টা কি, ওদের যে অপটিমাম একটা লেভেল আছে কিন্তু সবকিছু ইউজের, বাট তার থেকে বেশি ইউজ করতেছে, অনেক বেশি ইউজ করতেছে, যেটা আমাদের শরীরের মধ্যে অনেক খারাপ প্রভাব ফেলতেছে। সো আমরা অবশ্যই যাই কিছু ইউজ করি না মাছ আর পশু খাদ্যের মধ্যে, আমার অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক দিয়ে আগে আমার অনুমোদনটা নিতে হবে, ঠিক আছে? আগে আমার জানতে হবে আমি কতটুকু ডোজ ইউজ করব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আসি হেভি মেটাল। আচ্ছা, হেভি মেটাল মানে তো আমরা জানি, আমরা হেভি মেটাল জানি না, আমাদের শরীরের মধ্যে যে সীসা প্রবেশ করতেছে, দস্তা প্রবেশ করতেছে, তাই না? ওটাই হচ্ছে আমাদের হেভি মেটাল। বিশেষ করে এটা কই পাওয়া যায়, একটা জিনিস মাথায় রাখবে, হেভি মেটাল মানে ট্যানারির বর্জ্য। মাছকে বর্তমানে মাছ আজকাল দেখবে এত বেশি, এত জোর, মানে এত তাড়াতাড়ি মাছগুলো বড় হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে তাদেরকে ট্যানারি বর্জ্য খাওয়ানো হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু অতিরিক্ত শক্তিশালী, বাট এটার মধ্যে কি থাকে, হেভি মেটাল থাকে, যেটা আমাদের খুবই খারাপ। এটা হচ্ছে আমাদের, দেখো, অখাদ্য উপাদান যেমন ট্যানারি বর্জ্য, কয়লা, মাটি, প্রাণী, বিশ্বা ইত্যাদি ব্যবহার অবশ্যই পরিহার করতে হবে, বিকজ এই ট্যানারি বর্জ্যটা আমাদের আলটিমেটলি, ট্যানারি বর্জ্যের মধ্যে তোমার হচ্ছে তোমার কি বিভিন্ন রকম হেভি মেটাল থাকে, সেটার মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা মাথায় রাখবে ভাইয়া, ক্রোমিয়াম থাকে, ঠিক আছে? ক্রোমিয়াম সবচেয়ে বেশি থাকে, এবং এই ক্রোমিয়ামটা আমাদের যকৃতকে ড্যামেজ করবে, আমাদের কিডনি নষ্ট করে দিবে, এবং আমাদের ক্যান্সারের উপাদান হিসেবে কাজ করবে। সো এটা পরিহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর বাণিজ্যিক রং, ঠিক আছে? আচ্ছা, বাণিজ্যিক রঙে তোমার যত রকম রং আছে আমরা জানি কোথায় কোথায় ইউজ করতেছে। আইসক্রিম আছে, গোল আইসক্রিম আছে, শরবত, রঙিন পানীয়, ভাজা করা, ভাজা বড়া যেসব আছে বাজারে, মানে তুমি তো এটা পারবা, বলার কিছু নাই, এগুলা কিন্তু শুধুমাত্র অনুমোদিত যেসব খাদ্য রং বাজারে আছে ওগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখতেছো না বর্তমানে যে তোমার রাস্তায় গিয়ে ম্যাজিস্ট্রেটটা তোমার বিভিন্ন রকম খারাপ জিনিস উদ্ধার করতেছে। এই যে দেখো রিসেন্টলি রাফসানদার ছোট ভাইয়ের কি হইলো, তোমার এই যে ব্লুটা হচ্ছে কি, ও হচ্ছে এত একটা ফেমাস একটা মানুষ, এত একটা সেলিব্রিটি মানুষ, বাট ও কি কাজ করছে, কোন একটা আলাদা মানে একটা কারখানা ছাড়া তোমার একটা অনুমোদিতহীন, মানে ও কিন্তু খাদ্য সংস্থা থেকে অনুমতি নেয়, তাও হচ্ছে ব্লুটা বাজারজাত করছে, যেটা কমপ্লিটলি হচ্ছে কি আইন বিরোধী। দ্যাটস ওয়াই ওকে অ্যারেস্টের ওয়ারেন্টি দিছিল, ঠিক আছে? আচ্ছা, তারপর যে ফরমালিন হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ, ঠিক আছে? সম্পূর্ণ নিষিদ্ধ। এটা হচ্ছে মর্গে, আমাদের যে মর্গ আছে না, যে তোমার হসপিটালের মর্গ আছে না, যেখানে লাশ সংরক্ষণ করা হয়, ওই লাশের মধ্যে অ্যাকচুয়ালি তোমার ফরমালিন ইউজ করা হয়, ঠিক আছে? কিন্তু বর্তমানে এটা মাছ মাংস সবখানে ইউজ করতেছে, ইভেন ফলমূল ইউজ করতেছে, যেটা সম্পূর্ণরূপে আমাদের শরীরের জন্য খুবই খুবই খারাপ, ঠিক আছে? এবং সম্পূর্ণরূপে নিষিদ্ধ, ঠিক আছে ভাইয়া? তারপর হচ্ছে কীটনাশক, আমি তো বললামই কীটনাশক হচ্ছে কি আমাদের ইউজ না করে আমি পারবো না। সো আমার কি করতে হবে, অটুক পরিমাণে ইউজ করতে হবে, যতটুকু আমার কি হয় না, বিষাক্ততা তৈরি হবে না, ঠিক আছে? টুকটুক ইউজ করা লাগবে, বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, আরেকটা জিনিস এখানে মাথায় রাখবে, ডিডিটি কিন্তু আগে অনেক বেশি ইউজ করতো। ডিডিটি হচ্ছে একটা কীটনাশক, যেটা হচ্ছে তোমার এই যে তোমার ফলমূল, এই যে তোমার শাকসবজি খেতে ইউজ করা হয় আর কি, তোমার পোকামাকড় বিনষ্ট করার জন্য। এটা হচ্ছে আগে অনেক বেশি ইউজ হইতো, বর্তমানে এটা এত বেশি ইউজ করতেছে, সো এটা হচ্ছে তোমার কি বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে, বিকজ এটা কিন্তু খুবই অ্যাডভার্স ইফেক্ট আছে, ঠিক আছে? সো এটা বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে। কারণ হয়টা কি জানো, এই কীটনাশকটা যখন তুমি তোমার লেভেলের চেয়ে বেশি ইউজ করবা, তাহলে আমাদের সবজির মধ্যে তো কি ওই কীটনাশকটা রয়ে যায়। হয়টা কি, আমরা সবজিটাকে যখন রাঁধি, ঠিক আছে, রাঁধার পরও মানে বয়েল করা, সিদ্ধ করার পরেও কিন্তু কীটনাশকগুলো থেকে যায়। সো আলটিমেটলি আমরা যখন খাচ্ছি, আমরা কীটনাশক সহ খাচ্ছি, সো এটা আমাদের শরীরের মধ্যে একটা বিরাট ড্যামেজ করতেছে, যেটা আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, সবচেয়ে আসলে কষ্টের বিষয় কি জানো, বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় আর কি, এবং আমি আশেপাশে সব কিছু, আমরা তো এই যে তোমার এগুলো নিয়েও আমরা দেখছি, আমরা থার্ড ইয়ারে, আমরা যখন, আমি তখন ফোর্থ ইয়ারে, তো আমরা যখন থার্ড ইয়ারে ছিলাম তখন আমাদের বিভিন্ন কমিউনিটি মেডিসিনে বিভিন্ন জায়গায় ঘুরাইতো, মানে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন সেন্টারে, তারপর খাদ্য সংস্থা, এইসব বিভিন্ন জায়গায় আমাদের ঘুরাইতো, ঠিক আছে? কেন, বিভিন্ন জিনিস জানার জন্য আর কি। আমাদের এটার উপর একটা আলাদা আবার কি আছে, এক্সাম আছে। আচ্ছা, যাই হোক, একটা তোমার জমা দেওয়া লাগে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগে, যাই হোক। সো ওখানে আসলে মানে আমাদের টিচাররা বলছিল, যারা পড়াচ্ছিলেন, মানে বাংলাদেশে বর্তমানে তোমার 60 থেকে 70% বা 75% খাবারের মধ্যেই কি হয়, উল্টাপাল্টা জিনিস দেয়, যেগুলোই তুমি কি হয় বাসায় আম্মু বানায় এগুলা না, যেগুলো আমরা বাইরে খাচ্ছি এগুলা। বাসায় যেগুলো বানায় ওখানের মধ্যে যেমন ফার্মের মুরগি, এই যে ফার্মের মুরগির মধ্যে ট্যানারি বর্জ্য খাওয়াচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আরও এত বাজে বাজে জিনিস হচ্ছে, যার কারণে ফার্মের মুরগির বলা হচ্ছে যে কলিজা আছে না, কলিজা তোমরা ভুলেও কেউ খাবা না, ঠিক আছে? কলিজা, কিডনি এগুলা ভুলেও খাবা না, ঠিক আছে? কারণ ওখানের মধ্যেই যত রকম অ্যান্টিবায়োটিক, যত রকম খারাপ জিনিস, কিডনি মানে তোমার বাজে জিনিসগুলো সবগুলো কিন্তু কলিজার মধ্যে জমা হচ্ছে, ঠিক আছে? সো তোমরা কলিজা অবশ্যই ফেলে দিবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, রাসায়নিক পদার্থ, এটা তো আর বলতে হচ্ছে না, ফল পাকার জন্য রাসায়নিক পদার্থ দিচ্ছে, যেটা সম্পূর্ণরূপে
মানে তোমার কি একদম আইনের অনুমোদন নাই, ঠিক আছে। আচ্ছা, এটা তো আলাদা করে বলার কিছু নাই। তারপর হচ্ছে জীবাণু। জীবাণু হচ্ছে দেখো বায়োসিকিউরিটি নিশ্চিতকরণ করতে হবে আগে, যে হ্যাঁ এটা আমার কি বায়োসিকিউরিটি বুঝতেছি, যে হ্যাঁ আমি একটা প্রাণী থেকে বাঁচার জন্য জিনিসটা দিচ্ছি, একটা জীবাণু থেকে বাঁচার জন্য দিচ্ছি, বাট এটা যাতে এমন না হয় হিতে বিপরীত যাতে না হয়, ঠিক আছে, যাতে এটা আবার উল্টা মানুষের গিয়ে কিংবা কোনো প্রাণীর মধ্যে গিয়ে যাতে ক্ষতিকর প্রভাব সৃষ্টি না করে, ঠিক আছে ভাইয়া। তো এগুলো আমার জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দলগত কাজ কি দিছে, এই যে দেখো ভেজালযুক্ত খাবার খাওয়ার ক্ষতিকর দিকগুলা লিপিবদ্ধ করে শ্রেণীতে উপস্থাপন করা। পারবা না সবাই, সবগুলো পারবা না, যেভাবে পড়তে বসে এগুলো কিন্তু ভাই মুখস্থ করতে হবে না, আমি যে তোমাকে বুঝাই দিলাম না, যে সেটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। যা আর তুমি হচ্ছে মেইন হিডেন যে তোমার লাইনগুলো আছে, হেডিং লাইনগুলো, অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে আমার কীটনাশক, এরকম যেগুলো, তারপর হচ্ছে কীটনাশক, তারপর হচ্ছে রং, ঠিক আছে, এগুলো মাথায় রাখবা, তাহলে তোমার জন্য হয়ে যাবে, বাকিটা তুমি নিজের মতো করেও লিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পার্টটা তো বুঝতে পারছি আমরা, তাই না, কিভাবে আমরা রাসায়নিক দ্রব্য খাবারকে কিভাবে সংরক্ষণ জিনিসটা কি, খাবারের ভেজালটি কি, বিভিন্ন রং ইউজ করা কি, এবং তাদের ক্ষতিকর প্রভাবগুলো কি, ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদের নেক্সট টপিকে আমরা অন্য টপিক নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।